মুখমণ্ডল বা মাথা বিকৃতি করে ফেলা, এগুলোর শাস্তি হচ্ছে 326-এর ক। তাহলে আপনাকে 319 সংজ্ঞা অর্থাৎ হাড়ের সংজ্ঞা, অর্থাৎ শুধুমাত্র আঘাতের সংজ্ঞা 320-এ, গ্রেভিয়াস হাড়ের সংজ্ঞা, এই দুটো সংজ্ঞা, এই দুটার মধ্যে পার্থক্য, এই দুটা কোন কোন জায়গায় শাস্তির কথা উল্লেখ আছে। 319-এর সংজ্ঞা 323 এবং 24-এ শাস্তির কথা বলা আছে। 320-এর সংজ্ঞা 325 এবং 26 নম্বর সেকশনে শাস্তির কথা বলা আছে। এই 8টা কারণ সুন্দরভাবে মুখস্থ করে ফেলবেন, 8টা কারণ সুন্দরভাবে বলে ফেলবেন। আর 319 নম্বর সেকশনে মোট 3টা কারণ আছে। সেই 3টা কারণ দৈহিক যন্ত্রণা, পীড়া বা ব্যাধি সৃষ্টি করা, বৈকলতা সৃষ্টি করা, এই 3টা কারণ মুখস্থ করে ফেলবেন। এই যে 8টা এবং 3টা মোট 11টা, যে কোনো সময় যে কোনো ধরনের প্রশ্নের সম্মুখে প্রশ্ন করতে পারে এবং আপনাদেরকে সেটা বিভ্রান্ত সৃষ্টি করতে পারে। এখানে যে কথা বললাম, কিছুক্ষণ আগে একটা প্রশ্নের কথা বলেছিলাম, খ নামক একটা ব্যক্তি এর চেহারা চিরস্থায়ীভাবে বিকৃত করার জন্য ক নিজের খকে ঘুষি মারে, কিন্তু ঘুষি মারার ফলে তার মুখমণ্ডল চিরতরে বিকৃত হয়নি। এতে কি হয়েছে? শুধুমাত্র তার একটা দাঁত ভেঙে গেছে। ক কি এই ধরনের জখম করেছে? সেটা কি ধরনের জখম করেছে আলোচনা করুন। এরকম একটা প্রবলেমেটিক প্রশ্ন এসেছিল 2010 বিদ্যার্থীতে প্রশ্ন এসেছিল। আলোচ্য সিদ্ধান্ত অনুযায়ী দণ্ডবিধির 1860 সালে 320 ধারা অনুযায়ী গুরুতর আঘাত সংঘটিত হয়েছে। কারণ আমাদের এই সংজ্ঞাতে আমরা পড়েছি, যদি কোনো হাড় বা দন্ত ভেঙে ফেলে, অর্থাৎ 7 নম্বর 20 নম্বর সেকশনের 7 নম্বর কলাম, হাড় বা দন্ত ভেঙে ফেললে সেটা কি গুরুতর আঘাত হিসেবে গণ্য করা হবে। সুতরাং যেহেতু চেহারা চিরস্থায়ী চিরতরে বিকৃতি করার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে, কিন্তু চিরতরে বিকৃতি না হয়েও তার মুখমণ্ডল লাগে এবং মুখমণ্ডলে লাগার ফলে তার একটি দন্ত ভেঙে যায়। সুতরাং দন্ত ভেঙে যাওয়ার ফলে এই যে গুরুতর আঘাতের যে শর্ত, সেই শর্তটা পূরণ হয়। এর জন্য সে প্রায় 20 দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণায় ভোগে। সুতরাং উপরে আলোচিত কাজটি অবশ্যই গুরুতর আঘাত হিসাবে গণ্য হবে। এখানে এরকম প্রবলেমেটিক প্রশ্ন 10ম বিজিএসসিতে করেছিল। আপনাকে ঠিক এরকম একটা কথা না বলে অন্য একটা কথা বলতে পারে। আর একটা প্রশ্ন আপনাকে হার্ট বা করতে পারে। তো এই প্রশ্নগুলো থেকে খুব সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে, হার্ট কি গ্রেভিয়াস হার্ট কি, হার্টের দুটা সেকশন শুধু 23 এবং 24 নাম্বার সেকশনের শাস্তির কথা বলা হয়েছে। আর গ্রেভিয়াস হার্টের ক্ষেত্রে আপনাকে 25 এবং 26 নাম্বার সেকশনে বলা হয়েছে। সেখানে কি কি রকম শাস্তির কথা বলা হয়েছে সুন্দরভাবে পড়ে ফেলবেন। এই হলো হার্ট বা গ্রেভিয়াস হার্ট নিয়ে সর্বোচ্চ প্রশ্ন। এর পরে আর কোনো প্রশ্ন করে নাই। যেমন আর একটা প্রশ্ন আমাদের এর ফলে আমাদের এক ভাই একদিন প্রশ্ন করেছিল, ওখান থেকে প্রশ্ন হয় যেটাকে বলা হয় রংফুল রেস্ট্রেইন এবং রংফুল কনফাইনমেন্ট। খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা বুঝতেই পারি যে দণ্ডবিধি কোথা থেকে প্রশ্ন হচ্ছে। তাহলে প্রথম দিন আমি বলেছিলাম যে 34 নাম্বার সেকশন এবং 149 নাম্বার সেকশনের সংজ্ঞা দিন। 34 এবং 149 নাম্বার সেকশনের পার্থক্য আলোচনা করুন। 34 নাম্বার সেকশনের এলিমেন্ট এবং 149 নাম্বার সেকশনের এলিমেন্ট আলোচনা করুন। একই সাথে ওই দিনই পড়িয়েছিলাম যেহেতু 34 ও 149 নাম্বার সেকশনে আমাদের অবৈধ কি রং কি ছিল স্যার? 34 কমন ইন্টেনশন স্যার। 34 নাম বেআইনি সমাবেশ অবৈধ সমাবেশ ছিল। জি, অবৈধ সমাবেশ যেহেতু ছিল, ওই সমাবেশের সদস্য সংখ্যা কিভাবে, অবৈধ সদস্য সংখ্যা কিভাবে হয়, অবৈধ সমাবেশের সদস্য সংখ্যা হলে শাস্তি কি, এবং আর একটা প্রশ্ন ছিল অবৈধ সমাবেশ কখন
কি যেন ওখানে একটা শব্দ ছিল, স্যার ডাঙা ডাঙ্গার, ডাঙ্গার ইংলিশটা কি যেন? জি স্যার, রাউটিং স্যার। রাউটিং, আচ্ছা রাউটিং, এক্স্যাক্টলি রাউটিং। তখন আপনার অবৈধ সমাবেশটা রাউটিং এ রূপান্তর হয়। এই একটা প্রশ্ন একদিনে পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে এখান থেকে প্রশ্ন বিভিন্ন রকম প্রবলেমেটিক প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম কখন 149 হচ্ছে, কখন 34 হচ্ছে, একটা প্রশ্ন খুব ভালোভাবে আপনারা পড়েছিলেন। এরপরে আর একটা প্রশ্ন আমরা পড়েছিলাম, সেই প্রশ্নটার নাম ছিল হচ্ছে জেনারেল এক্সেপশন এবং স্পেশাল এক্সেপশন গুলো, অর্থাৎ রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমরা পড়েছিলাম। সেখান থেকেও আমরা প্রবলেমেটিক প্রশ্নের কথা বলেছিলাম যে কখন ডাক্তার, কখন বিচারক, কখন একজন সৈনিক, কখন একজন অল্প বয়স্ক, 83 এবং 83 নাম্বার সেকশন, 9 এবং 12 বিষয়টা, এগুলো বিভিন্ন সেকশন ওয়াইজ আমরা প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম সেখান থেকে প্রশ্ন হবে। এই দুইটা প্রশ্ন আমরা পড়েছিলাম। তারপরে আমরা পড়েছি 107, অর্থাৎ 107, 8 নিয়ে, বিশেষ করে 8-এর যে ব্যাখ্যাগুলো সেগুলো থেকে প্রবলেমেটিক প্রশ্ন হচ্ছিল। আমি বলেছিলাম সেগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে ওই একই দিন আমি পড়িয়েছিলাম 120-এর ক, অর্থাৎ ক্রিমিনাল কনস্পাইরেসি, তাই না? জি স্যার। একই সাথে ক্রিমিনাল কনস্পাইরেসি এবং 107 নাম্বার সেকশনের পার্থক্য কি, কি কেন আমরা এটাকে 107 হিসেবে গণ্য করি, কেন 34 হলো না, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে এটাও একটা প্রশ্ন, আমি বলেছিলাম এটাও একটা প্রশ্ন হয়ে গেছে। তারপরে আমরা সরাসরি চলে গেছিলাম 299 নাম্বার সেকশন, 300 নাম্বার সেকশন, ব্যতিক্রম ব্যাখ্যা। এগুলো নিয়ে বিভিন্ন প্রকারের প্রশ্ন হয়, সেগুলো কি কি প্রশ্ন হয় এবং কথাগুলো আমি বলেছিলাম। এই ছিল হচ্ছে আমাদের বেসিক প্রশ্নগুলো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বললাম। সেই প্রশ্নের নাম হলো হার্ড এবং গ্রেভিয়াস হার্ট। হার্ট কখন হয়, গ্রেভিয়াস কখন হয়, সংজ্ঞা কি, তাদের শাস্তির বিধান কোথায় উল্লেখ আছে, হার্ট এবং গ্রেভিয়াস হার্টের মধ্যে পার্থক্য কি, আলোচনা করুন। 326 এবং 326-এর কর মধ্যে পার্থক্য আলোচনা করুন। কখন কোন ধরনের শাস্তি দেওয়া হয় আলোচনা করেন। এই যে প্রশ্নগুলো পড়ছি সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু প্রশ্ন হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের নেক্সট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো wrongful restraint এবং wrongful confinement। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন হয়, বিভিন্ন সময় প্রশ্ন হয় wrongful restraint কি, wrongful confinement কি, কখন wrongful restraint বলতে আপনি কি কখনো কখনো বলে wrongful বাধা বা অবৈধ বাধা, অবৈধভাবে আটক বলতে আপনি কি বুঝেন, একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অবৈধভাবে বাধা দিলে তার সর্বোচ্চ সাজা কি। একটা প্রবলেমেটিক প্রশ্ন পেয়েছিল এখানে 2019 সালে, সেখানে জুডিশিয়ারিতে বলেছিল এক জেটকে একটি দেওয়ালে ঘেরা জায়গাতে আবদ্ধ করে রাখে, সেখানে জেটকে তালাবদ্ধ করে রাখা হয়, ফলে জেট দেওয়ালের মধ্যবর্তী নির্দিষ্ট সীমানার বাহিরে যেতে বাধাগ্রস্ত হয়। এক্স কোন ধরনের অপরাধ করেছে, উক্তরূপ অপরাধের সর্বোচ্চ শাস্তি কি আলোচনা করুন, এরকম প্রশ্ন করেছিল। ঠিক একই প্রশ্ন 2013 সালে করেছিল, এক জেটকে একটি উচ্চ দেওয়ালের মধ্যে আটকে রেখে তালাবদ্ধ করে রেখেছিল, এই একই প্রশ্ন করেছিল। তো বিপিএসসি তে এই ধরনের প্রশ্ন করতে পারে। দ্যাটস ওয়াই আমাদের wrongful restraint এবং wrongful confinement-টা সুন্দরভাবে বুঝতে হবে। wrongful restraint কি, wrongful confinement কি আমরা আগে থেকেই জানি। দেখবেন এখন থেকে আমরা যেগুলো পাবো, সবগুলো 39 40, 49 50, 59 60 এই টাইপের প্রশ্নগুলো পেয়ে যাব। তো 39 নাম্বার সেকশনের wrongful restraint বা অবৈধভাবে বাধা, দুটো শব্দ আগে আমাদের শব্দগত কিছু বিষয় বুঝে নিতে হবে। অবৈধভাবে বাধা আর অবৈধভাবে আটক বা অবরোধ করা, এই দুইটা শব্দ আমাদেরকে আগে বুঝে ফেলতে হবে। বাধা,
বাধা মানে কি? কোন ব্যক্তি যেই দিকে যাওয়ার অধিকার রয়েছে তাকে সেই দিকে যেতে বাধা প্রদান করা, বা বাধা প্রদানের স্বেচ্ছায় হতে, অবশ্যই বাধা প্রদান কি হতে হবে? স্বেচ্ছায় হতে হবে। তাহলে কোন ব্যক্তিকে যদি কোন নির্দিষ্ট দিকে যেতে যার অধিকার রয়েছে ওই ব্যক্তিকে যদি স্বেচ্ছায় বাধা প্রদান করা হয়, একই সাথে এমন বাধা যদি স্বেচ্ছায় হয়, তখন ওই দিকে গমন করার যার অধিকার রয়েছে তাকে যদি অগ্রসর করতে বাধা দেওয়া হয়, সেটাকে আমরা বলবো হলো অবৈধভাবে বাধা। আর অবৈধভাবে অবরোধ রাখি, অবৈধভাবে অবরোধ হলো কোন ব্যক্তিকে নির্দিষ্ট সীমানার মধ্যে আটক রাখা, হতে পারে সেটা ঘরের মধ্যে, হতে পারে কোনো একটা চার দেওয়ালের মধ্যে, হতে পারে কোনো একটা অঞ্চলের মধ্যে, সেখানে ধরেন হচ্ছে এরকমও হইতে পারে যে আপনি একটা পাহাড়ের চূড়ায় রেখেছেন, চারদিকে বিভিন্ন রকম ব্যক্তি বন্দুক হাতে নিয়ে আবদ্ধ করে রেখেছে, আপনি বের হতে পারবেন না। এটাকে বলা হয় রংফুল কনফাইনমেন্ট, দ্যাট মিন্স অবরোধ বা বাধা। তাহলে 339 এর রংফুল রেস্ট্রেইন আর 340 নাম্বার সেকশনে রংফুল কনফাইনমেন্টের কথা বলা হয়েছে। অর্থাৎ 339 নাম্বার সেকশনে কোন ব্যক্তিকে তার যেই দিকে গমনের অধিকার রয়েছে তাকে সেই দিকে গমনের স্বেচ্ছাকৃতভাবে যদি বাধা দেওয়া হয়, ওই বাধাকেই বলা হয় কি? wrongful restraint, অর্থাৎ অবৈধভাবে বাধা। সুতরাং আমরা এটাকে যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি বা ইভেন কি সেটা বোঝার চেষ্টা করি, কোন বিপরীত দিকে যাওয়া ব্যক্তি, যেই ব্যক্তি যেই দিকে যাওয়ার অধিকার রয়েছে সেই দিকে যেতে বাধা প্রদান করবে, সেটা অবশ্যই স্বেচ্ছায় বাধা প্রদান করবে, এবং এমন বাধা হইতে হবে যে উক্ত ব্যক্তি যেই দিকে গমনের অধিকার আছে সেই দিকে অগ্রসর হচ্ছিল সেই দিকে বাধা প্রদান করবে। এইটাকে আমরা বলছি wrongful restraint। আর wrongful confinement 340 নাম্বার সেকশনে, 339 এবং 340 নাম্বার সেকশনে wrongful confinement এর কথা বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে, শব্দটাই বলা হচ্ছে নির্দিষ্ট সীমানা এলাকার বাহিরে। তাহলে কোন ব্যক্তিকে যদি নির্দিষ্ট সীমানা এলাকার বাহিরে যেতে অবৈধভাবে বাধা দেওয়া হয়, তখন ওই ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ বা আটক বলা হয়ে থাকে। খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে মাথা ঠান্ডা করে আমি যেটুকুই পড়া দিই, অতিরিক্ত যখনই এই বই ওই বই খুঁজতে যাবে, যখন দেখবেন এতগুলো পড়া, তখন আপনার মন মেজাজ মাথা সবগুলোই খারাপ হয়ে যাবে। আমি যেইভাবে প্রশ্ন ওয়াইজ পড়া দেই, যেই দুই চারটা করে পড়াতে সেইগুলোই বারবার লেখেন, এবং ওই সেকশন থেকে বিগত সালগুলোতে কি ধরনের প্রবলেমেটিক প্রশ্ন হয় সেগুলো নিয়েই পড়ে থাকেন, সর্বশেষ খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে, আমি আশাবাদী। এবং বারবার কিন্তু একই কথা বলছি যে একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি, এই একাধিক সূত্র কথা একটাই, সেটা হচ্ছে বয়স সীমা নির্ধারণ করে দেওয়া। 32, 31, 30, 35 বিভিন্ন রকম বিভিন্ন কথা বলছে। এই ফেরাক্কা বা এই সমস্যা থেকে যত দ্রুত সম্ভব আমাদেরকে বের হয়ে যেতে হবে। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য লাস্ট টাইম ফর ইউ, যে আপনাকে এই বছরই অ্যাডভোকেট হতে হবে। আমি এখানে 18-20 জনকে রেগুলার পাই, কখনো 17 জন, কখনো 18 জন, কখনো 20 জন, 22 জন, 23 জন পর্যন্ত হয়। প্রত্যেকজন মনে করবেন এটি আমার জীবনের শেষ পরীক্ষা হয়তো বা হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই একেবারে মনের মতো করে সর্বোচ্চ গতিতে চালাতে থাকেন। এর চেয়ে আর বাংলা বা শুদ্ধ ভাষায় কোনো কথা বলা যাচ্ছে না। সুতরাং লেগে থাকেন, ভয় করার কোনো কারণ নাই, কিন্তু বারবার করতে থাকেন এবং বারবার লিখতে থাকেন। বারবার না লিখলে ভয় পাবেন এবং গতি কমে যাবে। 340 নাম্বার সেকশন তাহলে কি হলো? যদি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমানার এলাকার বাহিরে যেতে অবৈধভাবে বাধা প্রদান করা হয়, সেই ব্যক্তিকে অবৈধভাবে বাধা বা আটক বলে গণ্য করা হয়ে থাকে। অবৈধ আটক বলতে কোনো নির্দিষ্ট গণ্ডির বাহিরে যেতে বাধা দেওয়া হয়ে থাকে। যে কথা আমরা বলেছি, কোন একটা নির্দিষ্ট ঘরে, উদাহরণ দিয়ে বলবেন, কোন একটা নির্দিষ্ট ঘরে তালাবদ্ধ করে রাখা, ওই ঘরের মধ্যে রাখা, যাতে আশেপাশে বন্দুকধারী বিভিন্ন লোকজন পাহারা দিচ্ছে, যাতে আপনি বাহিরে যেতে না পারেন। তাহলে এইটাকে যদি রিমান্ড খোঁজার চেষ্টা করেন, নির্ধারিত একটি আবদ্ধ স্থানের সীমাবদ্ধ এলাকার মধ্যে আটক রাখবে, সেটা স্বেচ্ছায় আটক রাখবে, ফলে ওই ব্যক্তি ওই সীমানার বাহিরে যেতে পারবে না। তখনই আমরা কি
বলবো অবৈধভাবে অবরোধ বা আটক বলে গণ্য করা হবে। আমাদের একটা প্রশ্ন 2023 সালেও দেখেন এখান থেকে এই প্রশ্ন এসেছিল, অবৈধভাবে অবরোধ বা অবৈধভাবে বাধা পার্থক্য কি? একই প্রশ্ন 2023 সালে আর একটা প্রশ্ন এসেছিল। এই প্রশ্নটা 10ম বিজিএসসিতে এসেছিল, এই প্রশ্নটা 4র্থ বিজিএসসিতে এই প্রশ্নটা এসেছিল। সুতরাং কি পরিমাণ ইম্পর্টেন্ট এই কথাগুলো। সো পেনাল কোডের 139 নাম্বার সেকশনে প্রথমেই সংজ্ঞা দিয়ে দিবেন। 139 নাম্বার অবৈধ বাধার সংজ্ঞা দেওয়া হয়েছে, 40 নাম্বার সেকশনে অবৈধ বাধার আটকের সংজ্ঞা দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হলো সেই সংজ্ঞাগুলো কি কি? একটা নির্দিষ্ট দিকে যেতে যদি বাধা প্রদান করে আর নির্দিষ্ট জায়গায় যদি কাউকে আটক রাখে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অবৈধভাবে বাধা বা অবৈধভাবে আটক। তাহলে সেটা গেল। এরপরে আপনি এর সাজার কথা বলে ফেলবেন। অবৈধভাবে যদি কেউ বাধা দেয় তাহলে 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 500 টাকা, আর অবৈধভাবে যদি কাউকে আটক রাখা হয় 1 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, 1000 টাকা পর্যন্ত জরিমানা হয়। অবৈধ অবরোধের চেয়ে অবৈধ বাধা কম গুরুতর অপরাধ, তাই না? এটা আমরা জানি। তাহলে ওই ধরনের প্রশ্ন আমাদের মাঝে মাঝে আসতেছে যে দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখা, ওই টাইপের প্রশ্ন। কোনটাকে অবৈধ আটক, কোনটাকে অবৈধ বাধা বলা হয়, এলিমেন্ট গুলো কি সুন্দরভাবে দেখে রাখবেন এবং প্রশ্ন কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। এখান থেকে আরেকটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, যেই প্রশ্নটাকে বলা হয় ক্রিমিনাল ফোর্স বা অ্যাসাল্ট নিয়ে আলোচনা করুন। ক্রিমিনাল ফোর্স, একটাকে বলা হয় শুধুমাত্র ফোর্স, একটা বলা হয় ক্রিমিনাল ফোর্স। আরেকটাকে বলা হয় অ্যাসাল্ট। এই তিনটা মিলে একটা প্রশ্ন বিভিন্ন সময় করে, বিভিন্ন সময় এই ধরনের প্রশ্ন করে। অ্যাসাল্ট কি, ফোর্স কি, ক্রিমিনাল ফোর্স কি, এই যে তিনটা সেট, এই তিনটা সেট মিলে একটা প্রশ্ন করে। wrongful restraint, wrongful confinement, ফোর্স, ক্রিমিনাল ফোর্স। আর একটা হলো ওই যে ওখান থেকে প্রশ্ন করে কিডন্যাপিং এবং অ্যাবডাক্টিং। এই যে ছোট ছোট প্রশ্নগুলো, একটা প্রশ্নের ধরেন দুইটা, একটা প্রশ্নের দুইটা সেটের মধ্যে একটা সেটে এরকম এই তিনটার মধ্যে বিভিন্ন সময় একটা দিয়ে দেয়। হয় আপনাকে wrongful restraint বা wrongful confinement এর পার্থক্য, সংজ্ঞা বা এগুলো নিয়ে আলোচনা করতে বলে বা প্রবলেমেটিক প্রশ্ন দেয়। ঠিক একইভাবে এখান থেকে আরেকটা প্রশ্ন করে, সেটা হচ্ছে ক্রিমিনাল ফোর্স বা ফোর্স কি, শুধু ফোর্স কি এবং ক্রিমিনাল ফোর্স কি। একটা হলো অ্যাবডাক্টিং এবং কিডন্যাপিং কি, অ্যাবডাক্টিং এবং কিডন্যাপিং এর সাজা কি, অ্যাবডাক্টিং এবং কিডন্যাপিং এর পার্থক্য আলোচনা করুন। এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন করে। 18 বছরের নিচে একটা প্রশ্ন করেছিল, 18 বছরের নিচে যদি কাউকে বিভিন্ন রকম প্রশ্ন করে, সো ওই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের খুব সামনের দিকে খুব দ্রুত গতিতে আগায় যাব, আমরা রিভিশনে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের তাহলে ফোর্সটা কি, শুধুমাত্র বল প্রয়োগ কি, আর ক্রিমিনাল ফোর্সটা কি? তাহলে ফোর্স হচ্ছে 349 নাম্বার সেকশনে, আমি বারবার বলেছি একজন অনু বলা হয়। অনু কিছুক্ষণ আগেই বললাম আমরা wrongful restraint অর্থাৎ 339, ঠিক একই সাথে তারপরের সেকশনে wrongful confinement। আবার ঠিক দেখেন ফোর্স বলা হচ্ছে 349 নাম্বার সেকশনে, ক্রিমিনাল ফোর্স বলা হচ্ছে 350 নাম্বার সেকশনে। সুতরাং 349 ধারায় বল প্রয়োগকে ফোর্স বলা হয়। বল প্রয়োগ, বল প্রয়োগ কি হয়? সাধারণত বল প্রয়োগ হলো কোন ব্যক্তিকে তার সম্মতি ছাড়া, কোন ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে, তাহলে কোন ব্যক্তির সম্মতি ছাড়া এবং তার ইচ্ছার বিরুদ্ধে যদি গতি পরিবর্তন, গতিশীল গতিটাকে পরিবর্তন করে একদিকে দিয়ে দেওয়া, গতিটা ধাক্কা দিয়ে দিল, গতিশীল করে দিল বা গতি রোধ করে, এই কয়টা কথা। এক হচ্ছে গতি পরিবর্তন করতে পারে, গতিশীল করতে পারে, গতি রোধ করতে পারে। এই তিনটা, যদি এই তিনটা করা হয়, সাধারণত বল প্রয়োগ হলো কোন ব্যক্তির সম্মতি ছাড়া, তার কোন ব্যক্তির সম্মতি ছাড়া ওই ব্যক্তিকে যদি তার গতি পরিবর্তন, গতিশীল বা গতিরোধ করা হয়। যখনই আপনি বাধার কথা বলবেন, সমানে চোখ বন্ধ করে কোন পশুকে না, কোন ব্যক্তিকে ফোর্স কখন করা হয়? শুধু আমাদের এখানে
ব্যক্তির কথাই বলা হয়েছে, তাহলে কোন ব্যক্তিকে তার সম্মতি ব্যতি রেখে বা সম্মতি ছাড়া তার ইচ্ছার বিরুদ্ধে যদি তার গতি পরিবর্তন, গতিশীল বা গতি রোধ করা হয়, এই তিনটা উপায়কেই আমরা বল প্রয়োগ বলা হয়ে থাকি। সুতরাং তার নিজের দৈহিক শক্তি দিয়ে, কোন বস্তু দিয়ে বা কোন প্রাণী চালিত কোনো কিছু দিয়ে যদি এই তিনটা কাজ করে, গতি পরিবর্তন করে, গতিশীল করে, কাউকে নিজেই ধাক্কা দিতে পারে, কোন বস্তু দিয়ে ধাক্কা দিতে পারে, যেমন গাড়ি দিয়ে ধাক্কা দিল, এটা একটা বস্তু। কোন প্রাণী দিয়ে, অর্থাৎ ঘোড়া দিয়ে, ঘোড়ার গরু দিয়ে, এরকম বিভিন্ন রকম যদি কোন, তাহলে কোন ব্যক্তি, বস্তু এবং প্রাণী, এই তিনটা যদি দিয়ে কোন ব্যক্তির তার ইচ্ছার বিরুদ্ধে সম্মতি ব্যতি রেখে তার গতিকে পরিবর্তন, তার গতিকে গতিশীল এবং তার গতিকে রোধ করার চেষ্টা করে, তখন সেটাকে আমরা ফোর্স বলবো। ঠিক একইভাবে ক্রিমিনাল ফোর্স বলা হয় 350 নাম্বার সেকশনে দেখবেন। এইটা যদি অপরাধমূলক বল প্রয়োগের কথা বলা হয়েছে, অপরাধমূলক বল প্রয়োগের ক্ষেত্রে আমাদের বলছে 350 নাম্বার সেকশন অনুযায়ী কোন ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে যদি বল প্রয়োগ করে, এই বল প্রয়োগ তার সম্মতি ছাড়া করে এবং বল প্রয়োগের ফলে যদি কোনো অপরাধ সংঘটিত হয় বা এর ফলে যদি কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন, বিরক্ত বা ক্ষতি সাধনের অভিপ্রায় সৃষ্টি করা হয়, তখন সেটাকে আমরা বলবো ক্রিমিনাল ফোর্স। আগেরটা কিন্তু আপনাকে কোনো ভয় ভীতি এরকম কোনো কিছু বলা হয়নি, কিন্তু শুধু ফোর্সে কিন্তু কোনো ব্যক্তিকে ভয় ভীতি প্রদর্শনের কথা বলা হয়নি। কিন্তু ক্রিমিনাল ফোর্সে যখন বলবে কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বল প্রয়োগ করে, ওই যে আগের তিনটা মাধ্যমে যদি বল প্রয়োগ করে, সেই বল প্রয়োগের ফলে যদি কোনো ব্যক্তিকে ভয় ভীতি, বিরক্ত, ক্ষতি ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এমন যদি করা হয়, তখন সেটাকে ক্রিমিনাল ফোর্স বলা হয়ে থাকে। তো ফোর্স এবং ক্রিমিনাল ফোর্স বারবার প্রশ্ন আসে। ক্রিমিনাল ফোর্স বা ফোর্স কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে, ফোর্স বা ক্রিমিনাল ফোর্সের পার্থক্য আলোচনা করুন, এরকম প্রশ্ন আসে। ফোর্স বা ক্রিমিনাল ফোর্সের পার্থক্য, বল প্রয়োগ বা বল প্রয়োগ গ্রহণের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আমাদের আলোচনা আসে। আর একটা প্রশ্ন পড়ে, সেটা হচ্ছে এই যে ফোর্স বললেন বা বল, তারপরে ক্রিমিনাল ফোর্স বললেন, আর একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করে, সেটা হলো সেই প্রশ্নটাকে বলা হয় অ্যাসাল্ট বা আক্রমণ। তাহলে ফোর্স গেল, ক্রিমিনাল ফোর্স গেল, ফোর্সের এলিমেন্ট গেল, ক্রিমিনাল ফোর্সের এলিমেন্ট গেল। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে, যে প্রশ্নটার কথা বলছি, আক্রমণ করা বা অ্যাসাল্ট করা। অ্যাসাল্ট 351 সেকশনে আলোচনা করা হয়েছে। সুতরাং কখনোই ভোলার চেষ্টা করবেন না। wrongful restraint, wrongful confinement 39 এবং 40, আর শুধুমাত্র ফোর্স 349, আবার ক্রিমিনাল ফোর্স 350, একই সাথে 351 অ্যাসাল্টের কথা বলা হয়েছে, যেটাকে আমরা বাংলায় বলি আক্রমণ। এই আক্রমণের সংজ্ঞা বিভিন্ন সময় আসে। আক্রমণ কাকে বলে? আক্রমণের সংজ্ঞা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আসে। আক্রমণ বলতে আমরা কি বুঝি? আক্রমণ বলতে 351 নম্বর সেকশনে আক্রমণ হিসেবে গণ্য হবে কখন কোন ব্যক্তি অন্য ব্যক্তির উপস্থিতিতে যদি অঙ্গভঙ্গি বা প্রস্তুতি গ্রহণ করে, অর্থাৎ এমন সদিচ্ছাবাপক অঙ্গভঙ্গি করবে, এই অঙ্গভঙ্গির ফলে উপস্থিত ব্যক্তি যদি ভীতি সন্তুষ্ট হয়, এমন অঙ্গভঙ্গি করছে অর্থাৎ তাকে ধরেই রাখা যাচ্ছে না, এরকম অঙ্গভঙ্গির ফলে যদি উপস্থিত ব্যক্তি ভীতি সৃষ্টি করে, যে ব্যক্তি এমন সৎ ইচ্ছা জ্ঞাপন বা অঙ্গভঙ্গি করবে, তিনি অপরাধমূলক বল প্রয়োগ করেছেন বলে গণ্য হবে। তাহলে অ্যাসাল্ট কিভাবে হবে? দুইটা কাজের মাধ্যমে হবে। এই অঙ্গভঙ্গি বা প্রস্তুতি গ্রহণ, আমরা প্রথমেই বলেছি, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপস্থিতিতে অঙ্গভঙ্গি বা প্রস্তুতি গ্রহণ করেন এবং এই প্রস্তুতি গ্রহণ করার ফলে যদি উপস্থিত ব্যক্তিরা ভীতি সন্তুষ্ট হন, সেটাকে অ্যাসাল্ট করবেন। তাহলে আমরা অ্যাসাল্টের 351
51 নাম্বার সেকশনে অ্যাসাল্ট আক্রমণটাকে দুইটা এলিমেন্ট পাচ্ছি। নাম্বার 1, সে একটা অঙ্গভঙ্গি করবে, ধরেই রাখা যাচ্ছে না, একেবারে ছুটাছুটি করার চেষ্টা করবে। নাম্বার 2, প্রস্তুতি নেবে। তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আক্রমণ। আক্রমণ শুধুমাত্র প্রকৃতি অক্ষে আপনার শরীরের উপরে ঝাঁপিয়ে পড়া বুঝায় না। আপনি শরীরের উপরে যদি ঝাঁপিয়ে পড়েন তাহলে তো সেটা মারামারি হয়ে যাবে, উভয় পক্ষ এফার্মি হয়ে যাবে। কিন্তু আপনি মারধর করছেন না, বরঞ্চ আরো করার জন্য প্রিপারেশন নিয়েছেন, বাঁশ ভেঙে দিয়ে যাচ্ছেন, হুঙ্কার দিচ্ছেন, এগুলোকেই সাধারণত আক্রমণ বলা হয়ে থাকে। দূরবর্তী স্থানে বসে পরোক্ষভাবে যদি হুমকি দিয়ে থাকেন এবং আপনি যদি খুব দ্রুত গতিতে তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেটাকে আপনি কি বলবেন? অ্যাসাল্ট বলবেন। শারীরিক ভাবে আঘাত বলার কথা বলা হয়েছে। দেখেন একটা প্রশ্ন সপ্তম বিজিএসসিতে করেছিল, প্রশ্নটা আপনার প্রত্যাবন পড়ে কিনা। এ ইচ্ছাকৃত ভাবে একটা ব্যক্তির মালিকের গাড়িতে বাধা দেয়, যাতে তার 4 ব্যক্তি ভ্রমণ করছিল। একটা ইচ্ছাকৃত ভাবে এক ব্যক্তি মালিকানাধীন গাড়িতে বাধা দেয় যাতে সেই দিকে না যেতে পারে। এই সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম এবং সর্বোচ্চ সাজা আলোচনা করুন। আমরা জানি কোন ব্যক্তিকে যদি কোন নির্দিষ্ট দিকে যেতে বাধা প্রদান করা হয়, অর্থাৎ কোন ব্যক্তিকে বাধা প্রদান করা, গতিশীল করা বা গতিরোধ করা যদি হয়, তখন কত নাম্বার সেকশনে হয়? অবৈধভাবে বাধা দান, তাই না? 339 নাম্বার সেকশনে কাজ করে। তখন 39 নাম্বার সেকশনে হয়। সুতরাং এটা কি হয়েছে? 339 নাম্বার সেকশনে অপরাধ অবৈধভাবে বাধার অপরাধ হয়েছে। অবৈধভাবে বাধার অপরাধ হচ্ছে 1 মাস পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং 500 টাকা জরিমানা। ঠিক একইভাবে একটা প্রশ্ন অলরেডি আলোচনা করেছি, অষ্টম বিজেপি এবং 13তম বিজেপিতে এসেছিল। এক জেটকে একটা দেওয়ালের মধ্যে আটক রাখে, এটাকে রংপুর কনফাইনমেন্ট বলা হয়। রংপুর অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় অবরোধ করাকে বোঝানো হয়। মানে স্বেচ্ছায় যদি কোনো ব্যক্তিকে 40 নম্বর সেকশন অনুযায়ী নির্দিষ্ট জায়গাতে যদি কোনো ব্যক্তিকে আটক রাখা হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অবৈধভাবে আটক বা অবরোধ। সেটার শাস্তি হচ্ছে 1 বছর। এটা একটা হচ্ছে 1 মাস আর একটা হচ্ছে 1 বছর সাজা। এরকম প্রশ্ন আসে। ঠিক অ্যাসাল্টের কথা যেটা বললাম, অ্যাসাল্ট দিয়ে একটা প্রশ্ন বিপিএসসি তে রিজাল্ট প্রবলেমেটিক প্রশ্ন করেছিল। এমন ভাবে জেটের দিকে মুষ্টি পাকায় যাতে জেট বিশ্বাসের কারণ জন্মায় যে তাকে মারতে উদ্বুদ্ধ হয়েছে। কোন ধরনের অপরাধ করেছে? অ্যাসাল্ট করার অপরাধ করেছে, কারণ কোন ব্যক্তির অঙ্গভঙ্গি এবং প্রস্তুতি যারা বা বল প্রয়োগ দ্বারা যদি বোঝার সৃষ্টি হয় বা ভয় সৃষ্টি হয়, তখন সেটাকে শারীরিক আঘাত বা আক্রমণ বলা হয়, অ্যাসাল্ট বলা হয়। সুতরাং এমন ভাবে জেটের দিকে মুষ্টি পাকিয়েছে যে জেট বিশ্বাস করেছে যে তাকে মারতে উদ্বুদ্ধ হয়েছে। সুতরাং এটি একটি অ্যাসাল্ট ঘটেছে। তাহলে দুইটা ঘটনা, একটা হলো অঙ্গভঙ্গি করবে আর একটা হচ্ছে প্রিপারেশন থাকবে, এই দুইটা করে। আর যদি প্রিপারেশন বা অঙ্গভঙ্গি না থাকে তখন কিন্তু সেটা অ্যাসাল্ট হয় না। যেমন একটা প্রশ্ন এসেছিল যে ওখানে উদাহরণই আছে, আমি তোমাকে মার দেব, বি কে কথা বলে লাঠি হাতে নেয় কিন্তু মার দেয় নাই, কোন ধরনের অপরাধ করেছে? এখন ধারা 51 নাম্বার সেকশন অনুযায়ী আপনাকে শুধু মার দেবো, এটা যদি কোনো লাঠি মাটি কোনো কিছু না নিত, তাহলে কিন্তু এটা অ্যাসাল্ট হইতো না। কিন্তু দেখা যাচ্ছে যে সে লাঠি হাতে নিয়েছে, আর মানে সে প্রিপারেশন নিয়েছে। সুতরাং আক্রমণ বা অ্যাসাল্ট প্রকৃতিপক্ষে শরীরে ঝাঁপিয়ে পড়াকে বোঝায় না। যদি প্রিপারেশন থাকে তখন বা অঙ্গভঙ্গি থাকে, তখনই কিন্তু সেটা অ্যাসাল্ট হিসেবে গণ্য হয়ে যায়, তাই না? জি স্যার। তাহলে এখান থেকে কিন্তু ওই প্রশ্নটাই যে প্রশ্নের কথা বলছি, যে কোনটাকে অ্যাসাল্ট বলা হয়, কোনটাকে ফোর্স বলা হয়, কোনটাকে ক্রিমিনাল ফোর্স বলা হয়, এই প্রশ্নগুলোর উত্তর আপনার টুকটুক করে পড়ে ফেলতে হবে, এলিমেন্টগুলো সুন্দরভাবে লিখে ফেলতে হবে। একই সাথে এইটাতে আমাদের কি কি প্রবলেমেটিক প্রশ্ন বিগত সালে হয়েছে, কি কি ধরনের ব্যাপার ঘটতেছে,
সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের সচ্চার থাকতে হবে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা প্রশ্ন করবো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটাকে বলা হয় কিডন্যাপিং বা অ্যাবডাকশন। আমি আগেও বলেছি, এই প্রশ্ন পড়ার আগে কিডন্যাপিং বলতে আমি কিডন্যাপিং বা অ্যাবডাকশন কোনো পার্থক্য বুঝতাম না। আমি বুঝতাম মানুষকে নিয়ে গেছে আর মানে কিডন্যাপ হয়েছে, আসলে তা না। কিডন্যাপিং বা অ্যাবডাক্টিং দুটো শব্দ আছে আমাদের আইনের ভাষায়। এই আইনের ভাষায় 2007 সালে, 2006 সালে, 2005 সালে এই প্রশ্নটা করেছিল, অপহরণ বা অপহরণের মধ্যে পার্থক্য আলোচনা করুন, দ্বন্দ্ববিধির আইনের ধারা উল্লেখ সহ ঘৃণা সৃষ্টির উদ্দেশ্যে অপহরণ সম্পর্কে আলোচনা করুন। এই প্রশ্নগুলো আগে খুব বেশি কমন প্রশ্ন ছিল, প্রত্যেক বছরই আসতো এই প্রশ্নগুলো। যাই হোক, এখন যে আসবে না সেই কথা তো আমরা বলতে পারি না, তাই না? বলতে পারি? 23 সালে আসছিল স্যার। 23 সালে এসেছিল না? তাহলে এখান থেকে দেখেন ছোট্ট 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 করে প্রশ্ন করছে, বিভিন্ন সময় প্রশ্ন হচ্ছে আমাদের। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দস্যুতা, ডাকাতি, চুরি। প্রশ্ন হবেই ভাইয়া, দস্যুতা, ডাকাতি এবং চুরির সংজ্ঞা, এদের মধ্যে পার্থক্য, বিভিন্ন রকম প্রবলেমেটিক প্রশ্ন আসবেই। সো আমরা আজকে পড়লে আর একটা দিন যদি খুব সুন্দরভাবে পড়ি তাহলে আমাদের আর তিনটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন থাকে। এই তিনটা প্রশ্ন হলো, একটা হচ্ছে চুরি, দস্যুতা, ডাকাতির মধ্যে পার্থক্য কি, আর একটা হলো সেই 420, 406 এর কিছু প্রশ্ন ছিল, মনে আছে কি আপনাদের? ওখান থেকে কিছু প্রশ্ন হয়, ওই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে। ওখান থেকে কিছু প্রশ্ন, বারবার কিছু প্রশ্ন হয়। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দ্য প্রপার্টি, তারপর ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এইগুলো থেকে বিভিন্ন রকম প্রবলেমেটিক প্রশ্ন হয়ে থাকে। ওইগুলা পড়লেই আমরা যা পড়েছি ইনশাআল্লাহ আমাদের জন্য যথেষ্ট পড়া হয়ে যাবে। ওই চুরি বা দস্যুতা যখন পড়ব, চুরির চুরির বিষয়বস্তু বা চুরির মালামাল সম্পর্কে একটা কিছু প্রশ্ন আছে 211 নাম্বার সেকশনে, চুরির মালামাল। ওই কিছু প্রশ্ন আমাদের অ্যাড করে সামনে যুক্ত করে দিতে হবে, তাহলেই আমরা হয়ে যাবে, আর কোনো কিছু করার লাগবে না ইনশাআল্লাহ। বারবার এইগুলোকে নিয়ে প্রশ্ন করতে থাকবো, বারবার এইগুলো নিয়ে আলোচনা করতে থাকবো। এর মধ্যে আগামী মাস থেকে শুধুমাত্র আমাদের রিভিশন, ড্রাফটিং, প্রবলেমেটিক প্রশ্ন প্রশ্ন আমাদের আজকে কত তারিখ? 26। আগামী মাসও লাগবে না, তার আগেই আমরা হয়তো শুরু করতে পারবো আমাদের রিভিশন, একই সাথে ড্রাফটিং, প্রবলেমেটিক প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার মুখস্থ লক্ষ্যে ইনশাআল্লাহ পৌঁছতে পারবো। বইগুলোর কি খবর?